নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। হুগলিতে মেয়ের বিয়েতে চলল গুলি, মাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। আহত মহিলা চুচুড়া হাসপাতালে ভর্তি, অভিযুক্ত বাবাকে আটক করে তদন্ত করছে পুলিশ। হুগলিতে এই ঘটনা, হুগলিতে মেয়ের বিয়েতে চলল গুলি, বাবা গুলি করেছে, এমনই অভিযোগ কিন্তু সামনে আসছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। হুগলিতে মেয়ের বিয়েতে গুলি চলল, মাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। সুমন, হুগলিতে মেয়ের বিয়েতে বাবা গুলি চালিয়েছে মাকে লক্ষ্য করে, এমনই অভিযোগ সামনে আসছে, কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ দেখো, তোমাকে বলে রাখি, গতকালকে ছোট মেয়ের বিয়ে ছিল, তো সেই অনুযায়ী বাড়িতেই একটা ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছিল। দেখো, তোমাকে বলে রাখি, এই সময় যে ব্যান্ডেলের যে তোমার এলাকা রয়েছে, ব্যান্ডেলের এলাকাতে, মানসপুর এলাকাতে ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে বাবার কোনো কথা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। তখনই যে বাবা রয়েছে, যে সে বাবা হঠাৎই মাকে লক্ষ্য করে গুলি করে। যে কিষান মালিক বাবা, সে তাকে গুলি করে এবং তড়িঘড়ি গুলির শব্দে বাড়িতে যে সমস্ত নিমন্ত্রিতরা এসেছিল বা পাড়ার যারা ছিল তারা ছুটে আসে। তখনই দেখে যে রক্তাক্ত অবস্থায় মা পড়ে রয়েছে, তখন তাকে উদ্ধার করে তড়িঘড়ি চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং দেখো, তোমাকে বলে রাখি, ভাগ্যক্রমে ওর মা যেটা অভিযোগ করে জানাচ্ছে, সেই সময় নাকি ওর বাবা মদ্যপ অবস্থায় ছিল এবং দীর্ঘদিন ধরে তাকে এই ধরনেরই অকথ্য ভাষায় গালিগালাজ করতো বলে অভিযোগ করছে। এবং তার মা আরো একটি কথা বলছে, তার গলায় একটি লকেট ছিল, যার কারণে হয়তো এই গুলিটা ঠিকমতো তার শরীরের মধ্যে যায়নি। পাশাপাশি পুলিশ এমন ঘটনার পরে যে বাবা কিষান মালিক রয়েছে তাকে আটক করেছে এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। অনন্যা, কি কারণে এই গুলি চালানোর ঘটনা, মানে কেন বাবা গুলি করলেন? হ্যাঁ দেখো, সেটা এখনো জানতে পারা যাচ্ছে না। তো আমরা যেটা জানতে পারলাম, ওর মা যেটা বলছে, এর আগেও ওর মায়ের সঙ্গে কথোপকথন হতো বা বিভিন্ন বাকতণ্ডা হতো, কিন্তু এই গুলি করব বা গুলি এলো কোথা থেকে বা বন্দুকে বাপ এলো কোথা থেকে, সেই নিয়েও একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে। পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। অনন্যা, ধন্যবাদ তোমার সুমন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। মেয়ের বিয়েতে বাবা গুলি চালিয়েছে মাকে লক্ষ্য করে, এমনই অভিযোগ উঠছে। আহত মহিলা চুচুড়া হাসপাতালে ভর্তি, তবে ঠিক কি কারণে এই গুলি চালানোর ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনাকে নিয়ে তদন্ত করা শুরু করেছে। ইতিমধ্যে হুগলির ঘটনা আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে ছোট মেয়ের বিয়েতে গুলি চালিয়েছে বাবা, মাকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনা, মাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে বাবার বিরুদ্ধে। ইতিমধ্যে পুরো ঘটনাকে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু কি কারণে এই গুলি চালানোর ঘটনা, বাবার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে সাংবাদিক বৈঠক উপাচার্যের। অভিযোগ, তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির লাগাতার বিক্ষোভে সমস্যায় পড়ুয়ারা, উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ উপাচার্যের। কোনো নির্দেশ না পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ের। ইতিমধ্যেই আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ের। ইতিমধ্যেই তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে সাংবাদিক বৈঠক উপাচার্যের। অভিযোগ, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির লাগাতার বিক্ষোভে সমস্যার মুখে পড়ছে পড়ুয়ারা, উচ্চশিক্ষা দপ্তর। ইতিমধ্যে এমন অভিযোগ সামনে আসছে, আর যাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা দপ্তরের বিরুদ্ধে রাজ্যপালের কাছে চিঠি লেখেন উপাচার্য। নির্দেশ না মিললে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ের। ইতিমধ্যেই তিনি কিন্তু এমন কথা বলছেন যে যদি কোনো রকম কোনো এই অভিযোগের সুরাহা না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির লাগাতার বিক্ষোভে সমস্যার মুখে পড়ছেন পড়ুয়ারা, উচ্চশিক্ষা দপ্তর। ইতিমধ্যেই এমন অভিযোগ করছেন উপাচার্য। উচ্চশিক্ষা দপ্তর রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। নির্দেশ না মিললে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপাচার্য দীপক কুমার রায়ের। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে সাংবাদিক বৈঠক উপাচার্যের। অভিযোগ, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির লাগাতার বিক্ষোভে সমস্যায় পড়ুয়ারা, উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উপাচার্যের পক্ষ থেকে। উপাচার্যের কোনো নির্দেশ না পেলে আইনি হুঁশিয়ারির ব্যবস্থা দিয়েছেন তিনি। কোনো নির্দেশ না পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ের।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে সাংবাদিক বৈঠক উপাচার্যের। অভিযোগ, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির লাগাতার বিক্ষোভের সমস্যায় মুখে পড়ছেন পড়ুয়ারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে রাজ্যপালকে চিঠি লিখেছেন উপাচার্য। আইনি ব্যবস্থার কথা তিনি বলেছেন নির্দেশ না মিললে আইনি ব্যবস্থার দিকে তিনি এগোবেন, এমনই কিন্তু বলছেন উপাচার্য। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে সাংবাদিক বৈঠক উপাচার্যের। কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক। জেলার সব বিজেপি নেতাই দুর্নীতিগ্রস্ত, দাবি তৃণমূলের। টেন্ডারের নামে 1,60,00,000 টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। বিজেপি নেতা নবারুণ নায়েকের বিরুদ্ধে এই এফআইআর এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের। এবার মঙ্গলবার সন্ধে তমলুক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক। এই খবর সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল কলকাতা টিভিতে। অসমে প্রায় 40 কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে 1,60,00,000 টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুণ নায়েক। নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে, কলকাতা টিভির সামনে এমনই দাবি করেছিলেন নবারুণ। ঘটনায় তৃণমূলের দাবি বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দুর্নীতিগ্রস্ত। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ আবাস নিয়ে দুর্নীতির বহু অভিযোগ সামনে আসছে। কোথাও তালিকায় নাম নেই, তো কোথাও পাকা বাড়ির সত্ত্বেও মিলেছে আবাস যোজনায় ঘর। ফলে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঝুপড়িতে থেকেও নাম নেই আবাস তালিকায়। আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে ও প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন বামেদের। হরিশ্চন্দ্রপুর মধ্য ও উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক প্রশাসনের নিকট 10 দফা দাবিতে ডেপুটেশন প্রদান। হরিশ্চন্দ্রপুর মধ্য উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক প্রশাসনের কাছে 10 দফা দাবিতে ডেপুটেশন প্রদান। ব্লকের 7টি অঞ্চলের প্রায় 2000 পুরুষ মহিলা এই ডেপুটেশনে সামিল হন। উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস সহ অন্যান্যরা। 2017 সালে আবাস যোজনা সার্ভের পর 2018 সালে তালিকা তৈরি হয়। 2022 সালে সার্ভের পর যোগ্য উপভোক্তাদের বেশিরভাগ নাম বাদ পড়ে যায়। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পিছনে দুর্নীতি রয়েছে। দিনহাটা 1 নম্বর ব্লকের কোনামুক্তায় আবাস যোজনা সার্ভে চলাকালীন 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। নির্দল পঞ্চায়েত সদস্যের স্বামী রৌশনা খাতুনের স্বামী তৈয়ব আলী ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক। যদিও নির্দল পঞ্চায়েত সদস্য হিসেবে জয়লাভ করে পরবর্তীতে রৌশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2 তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল। বাংলায় দুর্নীতি আর প্রতারণা নতুন নতুন কৌশল বের করছেন প্রতারকরা। ট্যাপ কেলেঙ্কারির পর এবার আবাস যোজনায় প্রতারণার অভিযোগ। বিডিও অফিস থেকে ফোন করছি, 10,000 টাকা দিন, মিলবে আবাস যোজনার বাড়ি, এই বলে ফোন যাচ্ছে উপভোক্তাদের কাছে। আবাস যোজনার নতুন প্রতারণার কৌশল সামনে এলো পাঁশকুড়ায়। অভিযোগ দায়ের পাঁশকুড়া থানায়। বিজেপির অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা। জমির পাট্টা এবং আবাসের দাবিতে জলপাইগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকরা। চা শ্রমিকদের অভিযোগ, বেশ কিছু চা বাগানের শ্রমিক জমির পাট্টা পেলেও বঞ্চিত তারা। আবাস যোজনার সমীক্ষাও সঠিক হয়নি বলে অভিযোগ ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকদের। আবাসে মিলছে না ঘর, অভিযোগে বিক্ষোভ রাজ্য জুড়ে। তবে বঞ্চিতরা পাবে আবাস যোজনায় ঘর, উত্তরের অপেক্ষায় বঞ্চিতরা। কলকাতা টিভি। আবাস যোজনার টাকায় ঝাঁ চকচকে 3তলা গেস্ট হাউস, প্রশ্নের মুখে টাকি পুরসভা। অন্যদিকে বাঁকুড়ার কোতলপুরে আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে সমীক্ষক দল। সমীক্ষা না করে ফিরল সমীক্ষক দল। আবাসের টাকায় 3তলা বাড়ি, প্রশ্নের মুখে টাকি পুরসভা। রেশন ডিলার মানস দাস 2018-19 সালে আবাস যোজনার ঘরের জন্য টাকি পুরসভায় আবেদন করেছিলেন। রেশন ডিলার থাকা সত্ত্বেও তিনি কিভাবে আবাস যোজনাভুক্ত হলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, একজন রেশন ডিলারের নামে আবাস যোজনায় তালিকায় নাম নথিভুক্ত হলো, আর সেটাকে অন্য কাজে লাগানো হলো কিভাবে? প্রশ্নের মুখে টাকি পুরসভা। টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী জানান, ও
একটা ঘর নিয়েছিল, হ্যাঁ। ওখানে আগে রেশনের ঘর ছিল বাবা। হুম হুম ওর বাবা মারা গেছে, তারপরে রেশনটা ওপে হুম ওই জায়গাটা সরকারি ঘর করেছিল। এটা বর্তমানে ওর উপরে আবার ছাদ দিতে ওরা কমেছে। তারপর আমি ভাবছি সরকারি ঘর নিয়ে ওটা করতে পারে না। গেস্ট হাউস করছে। আমাদের যে নিনা আছে, আমি বলেওছিলাম একবার, ওনার সাথে কথা বলে যিনি হোটেল চালাতে পারত না, টাকাটা কোনো বেনিয়ম হয়নি বলে সাফাই রেশন ডিলারের। আমি তো মনে করি আমার এখানে জমি আছে, আমার 5 নম্বর ওয়ার্ডে মোটা সিলেক্ট হয়েছিল, কিন্তু 5 নম্বর ওয়ার্ডে আমার বিভিন্ন অসুবিধার কারণে আমার মনে করি যে ওই জমিটা আমি হয়তো রাখতে পারবো না পরে, যে কারণে আমার এখানে ছোট জায়গা আছে, আমি সেখানেই আবাসের ঘরটা করেছি। না, এই কথা বলিনি। পৌরসভা থেকে তো আমার সব কিছু জেনে বুঝে ইঞ্জিনিয়ার এসে প্ল্যান দেখে তারপরে আমাকে এখানে পারমিশন দিয়েছে, তাই আমি করেছি। আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে ফের প্রবল বিক্ষোভের মুখে সমীক্ষক দল। বাঁকুড়ার কতুলপুর থানার গোগরা ক্ষেত্রপাল পাড়ার ঘটনা। বিক্ষোভের মুখে সমীক্ষা না করেই ফিরল সমীক্ষক দল। বিক্ষোভকারীদের দাবি, যতবারই সমীক্ষা হচ্ছে ততবারই আসল প্রাপকদের বঞ্চিত করে বারবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে। দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে জেলা জুড়ে নামানো হয়েছে মোট 800টি দলকে। আর সেই সমীক্ষার কাজ শুরু হতেই বড়সড় ধাক্কা খেল আবাস সমীক্ষা। দাবি হচ্ছে যে যারা ঘর পেয়েছে তাদের নামই বারবার আসছে লিস্টে, এগুলো হয় কি করে? তাহলে আপনারা যে সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি, যারা পাবে তারা পাবে না ঘর, তাহলে এগুলো কি করে হচ্ছে? পার্টির লোক বলছে আমরা কিছু জানিনি, এগুলো প্রশাসনের হাতে চলে গেছে, তাহলে প্রশাসন এগুলো কি করছে? সমীক্ষক দলের দাবি, বাড়ি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বাড়ি দেওয়ার বিষয়টি তাঁর এখতিয়ারভুক্ত নয় বলেই দায় এড়িয়েছেন। কিন্তু ওরা তো আপনাদেরকে ধরে বিক্ষোভ দেখালো, এই বিষয়ে কথা বলার ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানেন। আর এটা সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিসে। আবাস বিক্ষোভ চলছেই। যোগ্য প্রার্থীরা কিভাবে নিজেদের মাথার ছাদ পাবেন সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে বঞ্চিতরা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিধানসভা ভবনে আরজি করে নির্যাতিতার বাবা মা দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিজেপিকে পাশে থাকার আরজি নির্যাতিতার বাবা মার, নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীর। 10ই ডিসেম্বর রাজ্যপালের কাছে ধর্ণা বিজেপির। নির্যাতিতার বাবা মাকে জানালেন শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার এখনো অধরা। বিধানসভায় নির্যাতিতার বাবা মা, আন্দোলনকে হাইজ্যাক বিজেপির। দেখতে দেখতে আরজিকরের ভয়াবহ ঘটনার পর পেরিয়ে গিয়েছে 4 মাস। চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুন কাণ্ডের বিচার এখনো চলছে। অনেক আন্দোলন, রাত দখল, চিকিৎসকদের কর্মবিরতি, অনশন দেখেছে রাজ্যের মানুষ। জানিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এবার মেয়ের সুবিচারে আরতি নিয়ে বিধানসভায় গেলেন নির্যাতিতার বাবা মা। দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিজেপিকে পাশে থাকার আর্জি নির্যাতিতার বাবা মায়ের। উল্লেখ্য, ভাইফোঁটার দিন সোদপুরে নির্যাতিতার বাড়ি গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তারা বিধানসভায় এলেন বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে। যদিও দম্পতি জানান এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তারপরে কি হলো তার সাথে, আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি, আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার। 10ই ডিসেম্বর রাজ্যপালের কাছে ধর্ণা বিজেপির, জানালেন শুভেন্দু অধিকারী। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন। এ বিষয়ে নাটক করার কিছু নেই কটাক্ষ কুণাল ঘোষের।
এবং তারাই তো সিবিআই চেয়েছিলেন। তাহলে এবার কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আজকে সিবিআই তারা মানতে পারছে, সিবিআই কার? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কার? কেন্দ্রীয় সরকারের। তাহলে সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার হচ্ছে, তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা, এটা তো স্ববিরোধিতা। 9ই অগস্ট ঘটনায় কয়েকদিন পরে রাজ্য সরকারের উপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে ওঠে প্রতিবাদ। নাগরিক সমাজও নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামে। প্রশ্ন উঠছে, আরজিকর আন্দোলনের রাশ কি এবার বিজেপির হাতে চলে যাচ্ছে? ওই আন্দোলনকে কি হাইজ্যাক করছে বিজেপি? কলকাতা টিভি। দুর্নীতি মামলায় একের পর এক জামিন, অপরাধ প্রমাণে বারবার ব্যর্থতা কি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আর কবে ঘুম ভাঙবে ইডি সিবিআই এর? 2 বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে হালে আরজিকরের তরুণী চিকিৎসকের হত্যা জট। সঠিক তদন্তের আশায় দিন গুনছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল। সালটা 2021। প্রবল রাজনৈতিক চাপ, দলে ভাঙনের পরেও বিপুল ভোট এবং জনসমর্থন নিয়ে ফের বাংলায় মসনদ দখল করে তৃণমূল নেত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, শিক্ষা, কয়লা পাচার এবং গরু পাচার। একের পর এক গ্রেফতারি, হাইকোর্টে ধাক্কা। অবশেষে সব মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর হাতে। ত্রিফলা দুর্নীতির মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় রেশন দুর্নীতি মামলাও। সেখানেও হাইকোর্টে রাজ্যের ধাক্কার পর মামলা যায় ইডি সিবিআই ঘরে। এরপর তদন্ত চলেছে মাসের পর মাস ধরে, কিন্তু সমাধান অধরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত রায় সামন্ত এবং চন্দন মণ্ডল। সোমবার শিক্ষক দুর্নীতি মামলাতেই জামিন মেলে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও। কয়লা পাচার মামলায় জামিন পেয়েছেন অনুপ মাঝি, বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল, গুরুপদ মাঝি, নারায়ণ খড়কা। অন্যদিকে গরু পাচার মামলায় জেল মুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডল, সাইগাল হোসেনেরও। বিভিন্ন মামলায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি। 2 বছর হয়ে গেল দুর্নীতি পর্দাফাশ হয়েছে, এখনো পর্যন্ত কিছুই প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোথাও গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা হারাচ্ছেন আবেদনকারীরা। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, তবে কি এবার প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবেন পার্থ চট্টোপাধ্যায়ও? কারণ রাজ্যে যখন দুর্নীতি তদন্তে রোজই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা, তখনই এলো সুপ্রিম কোর্টের সেই নির্দেশ। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে তথ্য প্রমাণ পেশ করতে না পারলে ওই ব্যক্তিকে দিনের পর দিন আটকে রাখা যাবে না। তাহলে এখন কোন পথে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের সাম্প্রতিক সময়ে 4 দুর্নীতি মামলার তদন্ত? এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। কারণ তদন্ত করতে গিয়ে এই বছরের জানুয়ারি মাসে উত্তর 24 পরগনা সন্দেশখালীতে আক্রান্ত হলো ইডি। সেই মামলাতেই সম্প্রতি জামিন হয়ে গেল অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের। ব্যক্তিগত 50 লক্ষ টাকার বন্ডে জামিন পান বাকিবুর। একই সঙ্গে জামিন পেয়েছেন উত্তর 24 পরগনার 2 তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। যদিও এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মুক্তি এখন সময়ের অপেক্ষা বলেই দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। চলতি বছরের 9ই অগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের নিথর দেহ। তাকে ধর্ষণ খুনের অভিযোগ সামনে আসতেই বিচারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ, অবস্থান সবই হয়েছে। রাজ্য পুলিশের তদন্তে আস্থা ছিল না পরিবারের, তাই সিবিআই তদন্তের দাবিতে সুর চড়িয়েছিলেন নির্যাতিতার বাবা মাও। কিন্তু এই মামলাতেও কাঠগড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসল দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র চিকিৎসক, রাজনৈতিক দলগুলি সরব হলেও এখনো পর্যন্ত খুন ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলেও খুন ধর্ষণের মামলায় তার গায়ে দাগ লাগেনি। এবার কার উপর ভরসা রাখবেন নির্যাতিতার বাবা মা? শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। এবং তারাই তো সিবিআই চেয়েছিলেন। তাহলে এবার কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আজকে সিবিআই তারা মানতে পারছে, সিবিআই কার? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কার? কেন্দ্রীয় সরকারের। তাহলে সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার হচ্ছে, তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা, এটা তো স্ববিরোধিতা।
তবে কি কোনো মামলাতেই অপরাধ প্রমাণ হবে না? প্রমাণের অভাবে একের পর এক অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবে? তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রইল কি? প্রশ্ন সব মহলে। কলকাতা টিভি। কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ। এই খবরের দিকে নজর রাখবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। রায়দিঘির বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ। পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা বিক্ষোভ। স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত প্রধান সহ সদস্যদের আটকে রেখে বিক্ষোভ। ধরা পড়েছে আপনারা সারা ভারতবর্ষ জুড়ে এই বিজেপি। মানুষ প্রধান আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। মানুষ, ঠিক কি কারণে বিক্ষোভ, কি দাবি দাবা রাখা হচ্ছে, কি বলা হচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, গতকাল রাতে যে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে একমাত্র বিজেপি পঞ্চায়েত চালিত সেই পঞ্চায়েতের প্রধানকে তালা বন্ধ করে বিক্ষোভ, মূলত কারণ জানা গেছে যে স্বজন পোষণ, যে পঞ্চায়েতের স্বজন পোষণ সেই সমস্ত বিষয় নিয়ে যে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে যে এলাকার মানুষ। স্বজন পোষণের দুর্নীতি হয়েছে বা একাধিক দুর্নীতি নিয়েই কিন্তু এই বিক্ষোভ বলে জানা গেছে। কিন্তু বেশ কিছু সময় ধরে এই বিক্ষোভ চলে তালা বন্ধ করে। যেটা হচ্ছে এলাকা মানুষের দাবি, যেটা হচ্ছে যে স্বজন পোষণ সারা 2024 ও 23-25 অর্থবর্ষে যে সমস্ত যে পঞ্চায়েতে আর্থিক যে খরচা হয়েছে সেই খরচার যে রসিদ দেখাতে পারছে না, সেই কারণে কিন্তু এই প্রধানকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। তারপরে ব্লক প্রশাসনে এসে দুটি যে ব্লক প্রশাসনের আধিকারিকরা এসে ও প্রশাসনের যে রায়দিঘি থানা পুলিশ এসে তালা খোলে। কিন্তু 3 দিন পর যে এই যে আশ্বাস দেওয়া হয়েছে ব্লক প্রশাসনে ও যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে 3 দিন পরেই যে এই দুই পক্ষের মধ্যে বসাবসি হবে, যে আলোচনার মধ্যে যে মীমাংসা মেটানো হবে, তারপরে কিন্তু বিক্ষোভ ওঠে। কিন্তু এই বিষয়ে প্রধান যেটা জানাচ্ছে যে এই যে 6-7 ঘন্টা ধরে যে পঞ্চায়েত অফিসের মধ্যে তালা বন্ধ করে বিক্ষোভ যে তাকে রাখা হয়েছে, কিন্তু যে সেই প্রধান জানাচ্ছে যে রায়দিঘির যে প্রশাসনকে জানিয়েছে, বারে বারে ব্লক প্রশাসনকে জানিয়েছে, কোনো সরাহা হয়নি। যে প্রশাসন বলছে যে তৃণমূল যে সদস্যর সঙ্গে কথা বলুক, মিটিয়ে ফেলুক ঘটনা, সেই কারণে কিন্তু হচ্ছে একটি ক্ষোভ প্রকাশ করে হচ্ছে প্রধান। তবে হচ্ছে বেশ কিছু সময় পরে যখনই হচ্ছে আশ্বাস দেওয়া হয় দুই পক্ষের মধ্যেই, তারপরে কিন্তু তালা খোলা হয়, তারপরেই কিন্তু এই পরিস্থিতি সামলানো হয়। ধন্যবাদ তোমায় মানুষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান। রায়দিঘি বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ। পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা বিক্ষোভ। স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত প্রধান সহ সদস্যদের আটকে রেখে বিক্ষোভ। গুড মর্নিং কলকাতা। এখন সময় গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।